হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাস বা জেনারেলে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্বভৌমকতা কাকে বলে এবং সার্বভৌমকতার বৈশিষ্ট্যগুলো কি। অর্থাৎ সার্বভৌমকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং আলোচনার শেষে এর উত্তর, অর্থাৎ অনার্সের ক্ষেত্রে 20 নম্বর এবং জেনারেল বা পাশের ক্ষেত্রে 15 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স ফার্স্ট সেম ডিএসসিসি 1, আর জেনারেলের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে এমডিসি 1। প্রশ্নটি হচ্ছে সার্বভৌমকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তা প্রথমে আলোচনা করতে হবে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। দেখো, সার্বভৌমকতার উপরে তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন সার্বভৌমকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এবং তারপরে রয়েছে সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্ব, তারপরে রয়েছে সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব, তারপরে রয়েছে আধুনিক রাষ্ট্রে সার্বভৌমকতার অস্তিত্ব। তা সার্বভৌমকতার একাত্মবাদী বহুত্ববাদী তত্ত্ব এর আগে আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করছি সার্বভৌমকতার সংজ্ঞা বৈশিষ্ট্য। আর যে প্রশ্নটি থাকছে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমকতার অস্তিত্ব, সেটা এর পরের ক্লাসে আলোচনা করব। আর এই চ্যাপ্টার থেকে আরেকটি 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসে, সেটি হচ্ছে জনগণের সার্বভৌমত্ব বা গণ সার্বভৌমতা কাকে বলে। এর পরের ভিডিওটাই তোমরা পাবে ওই 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তো যাই হোক, এখন আলোচনা করি সার্বভৌমকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। দেখো, সার্বভৌমকতার ধারণাটি রাষ্ট্রের সাথে চার্চের ক্ষমতা দ্বন্দ্বের মধ্য দিয়ে উঠে এসেছে। রাষ্ট্র বড় না ধর্মযাজক পোপ বড়, এটা নিয়ে যে ইনভেস্টিচার দ্বন্দ্ব দেখা দেয়, তার ভিতর থেকে উঠে আসে এই সার্বভৌমকতার ব্যাপারটি। কারণ ধর্মযাজক রাজার মাথায় মুকুট পরিয়ে দেন, তা সেই জায়গা থেকে তিনি দাবি করেন তিনিই রাষ্ট্রের প্রধান বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অন্যদিকে রাজাও সর্বোচ্চ ক্ষমতার দাবি করেন। ফলে এই সর্বোচ্চ ক্ষমতা কার হাতে থাকবে সেটা নিয়ে দেখা দেয় এই ইনভেস্টিচার দ্বন্দ্ব, আর উঠে আসে সর্বোচ্চ ক্ষমতার ব্যাপারটি। এই সর্বোচ্চ ক্ষমতাকেই বলা হয় সার্বভৌমকতা, যার ইংরেজিতে বলা হয় সাবারজেটি। এছাড়া এই সাবারজেটি কথাটি এসেছে ল্যাটিন শব্দ সুপারনাস থেকে, যার কথা অর্থ হচ্ছে চূড়ান্ত বা অসীম। এই চূড়ান্ত বা অসীম ক্ষমতাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। তা যাই হোক, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের একটি মৌলিক ও তাৎপর্যপূর্ণ উপাদান কিন্তু এই সার্বভৌমকতা। সার্বভৌমকতা না থাকলে কোনো রাষ্ট্র তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, এমনটাই মনে করছেন লাইবারের মতো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্রের প্রধান উপাদান, একটা রাষ্ট্রের প্রধান উপাদান কিন্তু এখানে সার্বভৌমত্ব। রাষ্ট্র তৈরি করতে গেলে যেমন জনগণের প্রয়োজন, নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন, আরেকটি জিনিসের প্রয়োজন হচ্ছে সার্বভৌমকতা, অর্থাৎ অবাধ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকবে। তা না হলে কোনো রাষ্ট্র তার তার যে কর্তৃত্ব সেটা বজায় রাখতে পারবে না। এখন বিষয় হচ্ছে এই সার্বভৌমকতার সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর সংজ্ঞা নির্ধারণ করেছেন। যেমন এখানে কয়েকজনের নাম বলা যায়, যেমন ফরাসি এক রাজনীতিবিদ জা বোদা, তার দ্য 6 বুকস অন দ্য রিপাবলিক গ্রন্থে তিনি এই সার্বভৌমকতার সংজ্ঞা দিয়েছেন এবং বলেছেন সার্বভৌমকতা হচ্ছে এমন একটি ক্ষমতা যা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত, অর্থাৎ আইন করে এই সার্বভৌম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা যায় না, এবং এটি একটি চূড়ান্ত ক্ষমতা। সমস্ত ধরনের নাগরিক প্রজা এদের উপরে সমানভাবে প্রযোজ্য যে ক্ষমতা, সেই ক্ষমতাই হচ্ছে সার্বভৌমকতা। ব্ল্যাক স্টোন বলে এক রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন যে সার্বভৌমকতা হচ্ছে এক অপ্রতিরোধ্য ক্ষমতা, অর্থাৎ একটা এমন এক ক্ষমতা যে ক্ষমতাকে প্রতিরোধ করা যায় না, এমনই এক অপ্রতিরোধ্য কর্তৃত্ব হচ্ছে সার্বভৌমকতা। উই লেভির মতো একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন যে রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্রের সেই ইচ্ছাই হচ্ছে এখানে সার্বভৌমকতা। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী পোলক বলছেন সার্বভৌমকতা হচ্ছে একটি চিরস্থায়ী ক্ষমতা যা এককভাবে রাষ্ট্র ভোগ করে। তো এইভাবে রাষ্ট্র সার্বভৌমকতা যে ভোগ করছে তার সংজ্ঞা নির্ধারণ করেছেন জা বোদা, পোলক এবং ব্ল্যাক স্টোন এবং উইলোবির মতো রাষ্ট্রবিজ্ঞানীরা। এটা ছিল সার্বভৌমকতার সংজ্ঞা। এবার আসছি এর বৈশিষ্ট্য নিয়ে।
দেখো, সার্বভৌমকতার সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য বেরিয়ে আসে। যেমন প্রথম বৈশিষ্ট্য দেখো পয়েন্ট করে, মৌলিক ও চূড়ান্ত ক্ষমতা। অর্থাৎ এমন একটি ক্ষমতা যা চূড়ান্ত ক্ষমতা, একমাত্র রাষ্ট্র এই চূড়ান্ত ক্ষমতা ভোগ করে এবং এককভাবে ক্ষমতা ভোগ করে, এবং এক্ষেত্রে সেই রাষ্ট্র মানে সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বটাই এখানে খাড়া করা হচ্ছে। রাষ্ট্র এককভাবে এই ক্ষমতা ভোগ করে। রাষ্ট্রের মধ্যে যেসব সংঘ প্রতিষ্ঠান রয়েছে বা জনগণ, তারা কিন্তু এই ক্ষমতা ভোগ করে না, এমনটাই বলা হচ্ছে। এবং এই তত্ত্বের আবার বিরোধিতা করছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, যেমন হেনরি মেইন, ব্ল্যাকস্টোন এবং ব্লুমসলির মতো রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা বলছেন যে রাষ্ট্র কখনো এককভাবে এই ক্ষমতা ভোগ করে না, এবং বিভিন্ন প্রাকৃতিক আইন, প্রচলিত রীতি প্রথা, মানে রাষ্ট্রীয় যে ঐতিহ্য, জাতীয় ঐতিহ্য, এগুলির দ্বারা এই সার্বভৌমকতা নিয়ন্ত্রিত। দেখো, এর পরে যে পয়েন্ট আছে সার্বজনীনতা, অর্থাৎ রাষ্ট্রের অন্তর্গত সমস্ত ধরনের প্রতিষ্ঠান, সংঘ, জনগণ, প্রজা, নাগরিক, রাষ্ট্রের অন্তর্গত প্রত্যেকের উপর এই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র প্রয়োগ করতে পারে, প্রয়োগ বা প্রযোজ্য করতে পারে, এবং এটা সার্বজনীন, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এরপরে দেখো রয়েছে স্থায়িত্ব। তো স্থায়িত্ব বলতে রাষ্ট্র যতদিন এখানে টিকে থাকবে ততদিন এই সার্বভৌমকতা থাকবে। রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হলে সার্বভৌমকতার ব্যাপারটিও কিন্তু বিলুপ্ত হবে। এরপরে রয়েছে দেখো অবিভাজ্যতা। অবিভাজ্যতা অর্থাৎ ভাগ করা যাবে না। রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা খণ্ডিত নয়, যে একে খণ্ড করে করে ভাগ করে দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, যেমনটা বৌদ্ধবাদে বলা হয়েছে, কিন্তু এটা আদপে সম্ভব নয়। তাহলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে সার্বভৌম ক্ষমতাকে একক ক্ষমতা হিসেবে রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে রাখতে হবে। তাই এই সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য এবং এটাকে ভাগ করা যায় না, এবং এক্ষেত্রে রাষ্ট্র এই ক্ষমতা এককভাবে ভোগ করেন। অহস্তান্তরযোগ্য, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা হস্তান্তর করা যায় না, বা আর রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের হাতে দিয়ে দিতে পারে না, বা যদি দেয়ও তাহলে কিন্তু সেই রাষ্ট্রের অপমৃত্যু ঘটবে। লাইবারের মতো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে এই সার্বভৌম ক্ষমতা যদি রাষ্ট্র হস্তান্তর করে দেয় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকবে না, রাষ্ট্র আত্মহত্যার সামিল হবে। তাই দুগুইয়ের মতন একজন রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন যে সার্বভৌম ক্ষমতা যদি হস্তান্তর করা হয় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে, রাষ্ট্র তার অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবেন না। তো এই ছিল সার্বভৌমকতার বৈশিষ্ট্য: মৌলিক চূড়ান্ত ক্ষমতা, সার্বজনীনতা, স্থায়িত্ব, অবিভাজ্যতা এবং অহস্তান্তর যোগ্যতা। এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আলোচনা করতে হবে নোটসে, এবং তার আগে সার্বভৌমকতার সংজ্ঞা কাকে বলে সেটা আলোচনা করতে হবে। এর যে প্রপার নোটস আছে সেই নোটসটা নিয়ে এবার অনস্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সার্বভৌমকতার সংজ্ঞা, এই সংজ্ঞাটা প্রথমে লিখতে হবে, তারপরে তার বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করতে হবে। আধুনিক রাষ্ট্রের অন্যতম মৌলিক ও তাৎপর্যপূর্ণ উপাদান হলো সার্বভৌমিকতা। 16 শতাব্দীর ইউরোপে চার্লস বনাম রাষ্ট্রের দ্বন্দ্বের পটভূমিকায় সার্বভৌমকতার ধারণার উন্মেষ ঘটে। ল্যাটিন শব্দ সুপারনাস বা সুভার্নো থেকে সাভার্জিটি বা সার্বভৌমকতা শব্দটি এসেছে। সুপারনাস কথাটির অর্থ হলো চূড়ান্ত বা চরম। কাজেই ব্যুৎপত্তিগত অর্থে সার্বভৌমকতা বলতে এক চূড়ান্ত বা চরম ক্ষমতাকে বোঝায়। এই চূড়ান্ত বা চরম ক্ষমতার অধিকারী হলো রাষ্ট্র। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সার্বভৌমকতার সংজ্ঞা নির্দেশ করেছেন। 16 শতাব্দীর ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী জাবোদা তার 6 বুকস অন দ্য রিপাবলিক গ্রন্থে সার্বভৌমকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইংরেজিটা এটা তোমরা লিখতে পারো বা এখানে বাংলা আছে দেখো, অর্থাৎ সার্বভৌমকতা হলো আইনের দ্বারা অনিয়ন্ত্রিত এমন এক চরম ক্ষমতা যা নাগরিক ও প্রজাদের উপর প্রযোজ্য হয়। গ্রোটিয়াস সার্বভৌমকতাকে এক চূড়ান্ত রাষ্ট্রনৈতিক ক্ষমতা বলে অভিহিত করেছেন। ব্ল্যাকস্টোনের মতে সার্বভৌমত্ব হলো এক চরম অপ্রতিরোধ্য এবং নিঃশর্ত কর্তৃত্ব। উইলবি সার্বভৌমকতাকে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা বলে বর্ণনা করেন। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী পোলক সার্বভৌমকতাকে এমন এক চিরস্থায়ী ক্ষমতা বলে অভিহিত করেন যার পরিবর্তন রাষ্ট্রের পক্ষে অসাধ্য। অধ্যাপক বার্কার দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে সার্বভৌমকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সার্বভৌমত্ব হলো আইনি সমস্যা সমূহের আইন নির্দিষ্ট সমাধানের একটি আইনগত ক্ষমতা।
বস্তুত রাষ্ট্রের আইনগত চরম ক্ষমতাই হলো সার্বভৌমত্ব। তো এই পর্যন্ত সার্বভৌমতা কাকে বলে তার উপরে হলো এবার সার্বভৌমতার বৈশিষ্ট্য। সার্বভৌমতার সংজ্ঞা প্রকৃতি বিশ্লেষণ করলে এর কয়েকটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলি হলো: এক, মৌলিক চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌম ক্ষমতা মৌলিক, চূড়ান্ত ও অসীম। রাষ্ট্র ছাড়া আর কোনো সংস্থার এই ক্ষমতা ভোগ করার অধিকার নেই। নিজের ভূখণ্ডের মধ্যে সার্বভৌম ক্ষমতা প্রয়োগে রাষ্ট্র কারো নির্দেশের দ্বারা পরিচালিত হয় না। এক্ষেত্রে রাষ্ট্র কারো উপরে নির্ভরশীল নয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রকে এই ক্ষমতা কেউ দান করেনি। এই কারণে সার্বভৌম ক্ষমতাকে মৌলিক বলে আখ্যা দেওয়া হয়েছে। প্যারা করে দেখো, সার্বভৌম ক্ষমতা শুধু যে মৌলিক তাই নয়, সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের চূড়ান্ত বা চরম ক্ষমতা। এই কারণে সার্বভৌমের আদেশ হিসেবে রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠান ও ব্যক্তি নির্বিশেষে সকলের উপর প্রযোজ্য হয়। রাষ্ট্রের নিজস্ব সীমানার ভিতরে অন্য কোনো সংস্থার হাতে এই ধরনের চরম ক্ষমতা নেই। সার্বভৌম ক্ষমতার অধিকারী রূপে একমাত্র রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তার ঊর্ধ্বে আর কোনো শক্তির অস্তিত্ব থাকতে পারে না। রাষ্ট্রের আইন লঙ্ঘন করলে শাস্তি অবশ্যম্ভাবী। গুরুতর অপরাধীদের চরম শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতাও রাষ্ট্রের রয়েছে। প্যারা করে দেখো, রাষ্ট্রের এই চরম ক্ষমতা হেনরি মেইন, ব্ল্যাকস্টোন, ব্রুস লির মতো রাষ্ট্রবিজ্ঞানীরা মেনে নিতে পারেননি। তাদের অভিমত হলো সার্বভৌম ক্ষমতা প্রাকৃতিক আইন, প্রচলিত প্রথা, রীতিনীতি, জাতীয় ঐতিহ্য, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় প্রভাব, সাংবিধানিক আইন প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রিত। তাছাড়া আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন যে আধুনিক পৃথিবীতে কোনো রাষ্ট্রই বাহ্যিক ক্ষেত্রে সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন নয়। প্রতিটি রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও প্রথা মেনে চলতে হয়। কাজে অসীম বা চরম সার্বভৌমকতা কোনো রাষ্ট্র উপভোগ করতে পারে না। অধ্যাপক ল্যাস্কির মতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবাধ কর্তৃত্ব মানব সভ্যতার পক্ষে বিপজ্জনক। এইসব সমালোচনা সত্ত্বেও বলা যায় যে সার্বভৌম ক্ষমতা পুরোপুরি আইনগত ক্ষমতা। এর সঙ্গে নৈতিকতা বা অন্যান্য প্রথার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আন্তর্জাতিক আইন বা সংগঠনের দ্বারা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা যায় না। সুতরাং রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে আজও মৌলিক ও চূড়ান্ত। পরেরটা দেখো, সার্বজনীনতা। সার্বভৌমতার অন্যতম বৈশিষ্ট্য হলো এর সার্বজনীনতা। রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর সার্বভৌমের কর্তৃত্ব সমানভাবে প্রযোজ্য। অবশ্যই এর কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন কোনো রাষ্ট্রের মধ্যে বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য যেসব কূটনৈতিক প্রতিনিধিরা বাস করেন তারা নিজের রাষ্ট্রের সার্বভৌমের কর্তৃত্বের আওতায় থাকেন। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সৌজন্যবোধের রীতি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে তার ভিত্তিতেই এই ধরনের ব্যবস্থা মেনে চলা হয়। পরে পয়েন্ট দেখো, বৈশিষ্ট্য, স্থায়িত্ব। সার্বভৌমকতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। বলা হয় যে রাষ্ট্রের স্থায়িত্ব যতদিন অটুট থাকবে ততদিন সার্বভৌমকতাও টিকে থাকবে। রাষ্ট্রের বিলুপ্তি ঘটলে সার্বভৌমকতারও বিলুপ্তি ঘটবে। প্রসঙ্গত বলা যায় যে সরকার পরিবর্তনের ফলে সার্বভৌমকতার পরিবর্তন ঘটে না। একটি রাষ্ট্রের সরকারের উত্থান পতনের সঙ্গে সার্বভৌমকতার উত্থান পতনের কোনো সম্পর্ক নেই। পয়েন্ট, অবিভাজ্যতা। রাষ্ট্রের সার্বভৌমকতার একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো এর অবিভাজ্যতা। গার্নারের মতে সার্বভৌমকতা এমন এক একক যাকে খণ্ডিত করা যায় না। গেটেল মনে করেন সার্বভৌমকতাকে বিভক্ত করা তাকে ধ্বংস করার শামিল। রুশোর মতে ক্ষমতাকে ভাগ করা গেলেও সার্বভৌমকতাকে কখনো ভাগ করা যায় না। এরপরে দেখো, প্যারা করে বলা হচ্ছে বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানীরা অবিভাজ্যতাকে সার্বভৌমকতার বৈশিষ্ট্য বলে স্বীকার করেননি। তাদের মতে সমাজের মধ্যে রাষ্ট্র ছাড়াও অন্যান্য বহু সংঘের অস্তিত্ব রয়েছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তথা সাংস্কৃতিক ক্ষেত্রে এই সংঘগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম এই সংঘগুলি রাষ্ট্রের মতোই জনগণের আনুগত্য দাবি করতে পারে। দুগুই, ক্রাবে, গিয়ারকে, বার্গার প্রমুখ বহুত্ববাদী লেখকরা মনে করেন রাষ্ট্র অন্য সামাজিক সংগঠনগুলির মতোই একটি সংগঠন, তাই রাষ্ট্র এককভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না। পয়েন্ট দেখো, শেষ বৈশিষ্ট্য যেটা অহস্তান্তর যোগ্যতা। সার্বভৌমকতার অন্যতম বৈশিষ্ট্য হলো অহস্তান্তর যোগ্যতা। রাষ্ট্রীয় সার্বভৌমকতাকে কখনোই অন্য কারোর হাতে তুলে দেওয়া যায় না। রাষ্ট্রবিজ্ঞানী লাইবারের মতে সার্বভৌমকতাকে হস্তান্তর করে অন্য কোনো রাষ্ট্র হিসাবে তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারে না। এই হিসেবে সার্বভৌমকতা হলো রাষ্ট্রের প্রাণ। দুগুইয়ের মতে সার্বভৌমকতাকে কোনো রাষ্ট্র হস্তান্তর করলে তা সেই রাষ্ট্রের পক্ষে আত্মহত্যার নামান্তর হয়ে ওঠে।
অবশ্য কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রকে তার ভূখণ্ডের কিছু অংশ হস্তান্তর করে তার ফলে সার্বভৌমকতা হস্তান্তরিত হয় না। উপসংহার: সার্বভৌমকতার বৈশিষ্ট্যগুলির পর্যালোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে সার্বভৌমকতা হলো আধুনিক জাতীয় রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। বস্তুত সার্বভৌমকতা ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানী গেটেল সার্বভৌমকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। তো এই ছিল সার্বভৌমকতা কাকে বলে, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, তার উপরে 20 বা 15 নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।